এই মুহূর্তে দাঁড়িয়ে প্রত্যেক ঘন্টা, প্রত্যেক মিনিট, প্রত্যেক সেকেন্ড খুব গুরুত্বপূর্ণ বাংলাদেশের বুকে। কারণ একের পর এক ঘুঁটি সাজানো হচ্ছে এবং একের পর এক আশার দান বদলে যাচ্ছে। হাতে মাত্র 72 ঘন্টা, তার মধ্যেই বাংলাদেশে ঢুকছে জাতিসংঘ। কিন্তু কেন, কি কারণে জাতিসংঘ বাংলাদেশে ঢুকছে? এই মুহূর্তে সব থেকে বড় যেটা প্ল্যান শোনা যাচ্ছে সেটা হচ্ছে সেনা প্রধানকে সরিয়ে দেবার, তাকে খতম করার একটা প্ল্যান নাকি তলে তলে একদম রেডি হয়ে গেছে। কারণটা কি? দেশে যুদ্ধ পরিস্থিতি চলছে, ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ করতে হবে বলে মন্তব্য করেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। দেশে একটি যুদ্ধ অবস্থা চলছে বলে মন্তব্য করেছেন উপদেষ্টা মাহফুজ আলম। মাহফুজ আলমের এই স্ট্যাটাস আমাদেরকে ভাবিয়ে তুলেছে। তিনি যখন লিখেছেন বাংলাদেশের বর্তমান পরিস্থিতি, দেশি বিদেশি ষড়যন্ত্র, বিভিন্ন ধরনের কূটকৌশল চলছে দেশের বিরুদ্ধে, মানুষের বিরুদ্ধে, আমাদের স্বাধীনতার বিরুদ্ধে, তখন স্বভাবতই আমাদেরকে ভাবতে হচ্ছে আগামীর বাংলাদেশ কোন পথে যাচ্ছে, কোন দিকে নিয়ে যাচ্ছি আমরা। দেশে এখন যুদ্ধ পরিস্থিতি বিরাজ করছে এবং সেই যুদ্ধ অন্য জায়গা থেকে আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। সোমবার রাত 3টায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসে এই কথা জানান তিনি। শেখ হাসিনার দেশে আসার যে প্রস্তুতি, এগুলো কিন্তু দ্রুত সময় কিন্তু এগোচ্ছে। বিশেষ করে আপনারা জানেন যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনার তেজগাঁও বিমানবন্দরে নামার একটি আপনার পরিবেশ তৈরি হচ্ছে, বা উনি বাংলাদেশে আসবেন, ওনার নিরাপত্তাকেই কিন্তু এখন সর্বোচ্চ দিয়ে দেখা হচ্ছে। ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশ ইস্যুতে শেখ হাসিনা ইস্যুতে আন্তর্জাতিক গণমাধ্যম গার্ডিয়ানকে এমন বক্তব্য দিয়েছেন, তো সেই বক্তব্যটার এগেইনস্ট দায়িত্ব চালাইতে না পারলে চাইরা দেন, আপনি চাইরা দেন, কিন্তু তিনি ছাড়বেন না। এখন অবশেষে প্রমাণিত হলো বাংলাদেশের রাজনীতিতে, বাংলাদেশের রাজনীতি নিয়ে সাংবাদিক ইলিয়াস পিনাকি ভট্টাচার্য জনগণের কাছে এই মুহূর্তে সবচেয়ে জনপ্রিয় ফিগারদের মধ্যে অন্যতম। জনগণের তাদের প্রতি ব্যাপক ইন্টারেস্ট এবং আগ্রহ রয়েছে, তারা সঠিক পথে আছে, এটা প্রমাণিত হলো। দর্শক, নানান জনের নানান মত, বিশেষ করে সেনাবাহিনী নিয়ে সাংবাদিক ইলিয়াস এবং পিনাকি ভট্টাচার্য, স্পেশালি পিনাকি ভট্টাচার্য যে কথাগুলো বলেন, সেনাবাহিনী প্রধানকে, সেনাবাহিনীকে না, সেনাবাহিনী কতিপয় কর্মকর্তাকে যেভাবে দোষী সাব্যস্ত করেন, এটা বিএনপিও মানতে পারছে না। বিএনপিও এখন সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের পক্ষে। ডক্টর ইউনূসকে তুচ্ছতাচ্ছিল্য করেন বা হুমকি ধামকি দেন, ধমক দেন, তাতে বিএনপি ধমক খেলেও সমস্যা নেই। তারা ওই ভারত সেনাবাহিনী এবং সেনাপ্রধান এবং বিএনপি এখন এক লাইন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা, নতুন একটা ভিডিওতে জানাচ্ছি আপনাদের স্বাগতম। এই মাত্র পাওয়া তাজা এবং গরম খবর। এক ঢিলে 3 পাখি মারল ডক্টর মোহাম্মদ ইউনূস। হঠাৎ এমন কাণ্ড ঘটিয়ে বসলো ডক্টর মোহাম্মদ ইউনূস যে আমি এই কথাটাই বলছি। আপনারা কিন্তু ভিডিওর অংশ বিশেষ দেখে ইতিমধ্যে বুঝেই গিয়েছেন আজকের ভিডিওটি কেমন হতে চলেছে। আশা রাখবো সম্পূর্ণ দেখবেন, একটু স্কিপ না করে। আমি আর বেশি কথা না বাইরে সরাসরি আপনাদের বিস্তারিত ভিডিওতে নিয়ে যাবো। তার আগে ছোট্ট রিকোয়েস্ট, আপনাদের কাছে যারা এরকম ভিডিও দেখতে পছন্দ করেন দ্রুত এই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। প্রিয় দর্শক বন্ধুরা, চলুন তাহলে এই ভিডিওতে একটি লাইক করে দিয়ে আমরা বিস্তারিত ভিডিওগুলো মোবাইলের স্ক্রিন থেকে ধারাবাহিকভাবে একের পর এক দেখে আসি। দেশে যুদ্ধ পরিস্থিতি চলছে, ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ করতে হবে বলে মন্তব্য করেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের ভেরিফাইড ফেসবুক পোস্টে তিনি গণ অভ্যুত্থানে পরাজিত একটি শক্তিশালী দেশি বিদেশি জোটের বিরুদ্ধে সরকার লড়ছে বলে উল্লেখ করেন। স্বার্থান্বেষী মহল ঐক্য নস্যাতে উঠে পড়ে লেগেছে এমন অভিযোগ করে তিনি সেনাবাহিনী, রাজনৈতিক দল ও অভ্যুত্থানের বিভিন্ন শক্তিকে মুখোমুখি না করার আহ্বান জানান। এই সরকারের আমলে দেশকে গড়ে তোলার সুযোগ ও সক্ষমতা তৈরি হয়েছে বলেই ভিন দেশ থেকে দ্রুততার সাথে সরকার পরিবর্তনের প্রেসক্রিপশন আসছে বলেও তিনি তার স্ট্যাটাসে অভিযোগ করেন। নির্বাচন যথাসময় হবে এমন তথ্য জানিয়ে তিনি বলেন, রাষ্ট্র সংস্কারের দৃশ্যমান অগ্রগতির পাশাপাশি খুনি, ধর্ষক ও লুটেরাদের বিচার হবে। দেশে একটি যুদ্ধ অবস্থা চলছে বলে মন্তব্য করেছেন উপদেষ্টা মাহফুজ আলম। মাহফুজ আলমের এই স্ট্যাটাস আমাদেরকে ভাবিয়ে তুলেছে। তিনি যখন লিখেছেন বাংলাদেশের বর্তমান পরিস্থিতি, দেশি বিদেশি ষড়যন্ত্র, বিভিন্ন ধরনের কূটকৌশল চলছে দেশের বিরুদ্ধে, মানুষের বিরুদ্ধে, আমাদের স্বাধীনতার বিরুদ্ধে, তখন স্বভাবতই আমাদেরকে ভাবতে হচ্ছে আগামীর বাংলাদেশ কোন পথে যাচ্ছে, কোন দিকে নিয়ে যাচ্ছি আমরা। রাজনীতিবিদের কি ভূমিকা, সমাজের অন্য মানুষের কি করা উচিত, এবং এখনই সাবধান না হলে আমরা কি পরিণতির দিকে যাচ্ছি, সেটা আসলে বলার ভাষা হারিয়ে ফেলেছে। আপনারা নিশ্চয়ই জানেন উপদেষ্টা মাহফুজ আলম গতকালকে যে স্ট্যাটাসটি দিয়েছেন, ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় সেই স্ট্যাটাস ভাইরাল হয়েছে, পত্রপত্রিকায় এসেছে। তার স্ট্যাটাসটির মূল উদ্দেশ্য ছিল, সেখানে তিনি বুঝাতে চেয়েছেন বাংলাদেশের বিভিন্ন জায়গায় যে আইন শৃঙ্খলার অবনতি হচ্ছে, বিভিন্ন জায়গায় যে রাজনৈতিক অনৈক্য তৈরি হয়েছে, দেশি বিদেশি বিভিন্ন চক্রান্ত চলমান রয়েছে, এর বিস্তর বর্ণনা তিনি সেখানে দিয়েছেন। আমি শুরু থেকেই আজ পর্যন্ত সব সময় যতদিন কথা বলেছি আমি বলেছি, সাপের সাথে কোনো খেলা নয়। সাপ সুযোগ পেলেই আপনাকে সবল মারবে। আওয়ামী লীগ হচ্ছে বাংলাদেশের জন্য একটি বিষাক্ত সাপ। এই বিষাক্ত সাপকে আদর করে, ভালোবেসে, গণতন্ত্র শিখিয়ে, ভদ্রতা শিখিয়ে আপনি বাংলাদেশকে পরিচালনা করবেন, সেটা কোনোদিন সম্ভব নয়। আপনি যেমন নরম,
আপনার উপরে তেমনটাই এই বাংলাদেশের জনগণ প্রয়োগ করবে। এটা হচ্ছে এদেশি মানুষের নেচার, এদেশি মানুষের সিস্টেমটাই এরকম। আপনি কঠোর, আপনার সাথে সে ভদ্র, আপনি নরম, আপনার সাথে সে গরম। এই পরিস্থিতি তো আজকের আমার ধারণা আপনি সরকারে যারা আছেন আপনাদের বহুত আগেই উপলব্ধি করা উচিত ছিল। এই বাংলাদেশকে আপনি একদিনের মধ্যে আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, সিঙ্গাপুরের মতো আইন শৃঙ্খলা বানিয়ে নিতে পারবেন না যে বলে বলে করাবেন, ভালোবেসে বেশে তারপরে নিয়ে যাবেন, সুন্দর করে আপনি তাদেরকে আদর যত্ন করে একটা শৃঙ্খলার মধ্যে নিয়ে আসবেন। সেই দেশ এটা না। এদেশে সন্ত্রাস, চাঁদাবাজ, দুর্নীতিবাজ, দুষ্টচক্রের মানুষদেরকে যে ভাষায়, যে শক্তিতে দমন করতে হয় সেই শক্তিই আপনাদের প্রয়োগ করা উচিত ছিল। ডেভিল হান্ট নামে আমরা যে নতুন একটি অপারেশন দেখেছিলাম, সে অপারেশনটা পর্যন্ত দুর্বল করেছে কারা? আমরা যখন শুরুর দিকে শুরু করেছিলাম মনে হয়েছিল যে ডেভিল হান্টে দেশ ঠান্ডা হয়ে যাবে। আপনারা একদিকে ডেভিল হান্ট করছেন, অন্যদিকে বলছেন যে কারো উপরে যাতে কোনোভাবে কিছু না হয়, খুব ঠান্ডা মাথায় গ্রেপ্তার করা কিংবা আইন শৃঙ্খলা দেখা। এই ঠান্ডা মাথা যখন একজন সাধারণ অপরাধী জানতে পারে, তখন সে তার অপরাধ আরো দ্বিগুণ বাড়িয়ে দেয়। তিনি নিশ্চিত হয়ে যান যে আমার তো কোনো ক্রসফায়ার নাই, আমার তো কেউ মৃত্যু করবে না, আমাকে তো কেউ গুম করবে না, আমাকে কেউ তো আটকিয়ে ফেলবে না। এই যে তার ভিতরে একটা শক্তি চলে আসে, আর এই শক্তির কারণেই অপরাধীরা দ্বিগুণ চারগুণ শক্তি নিয়ে মাঠে নেমে পড়ে। আমাদের এই বাংলাদেশকে নিয়ন্ত্রণ করতে হলে সেই 5 তারিখের পরে যেই রকম একটি শক্ত অবস্থান গ্রহণ করা উচিত ছিল, সেই শক্ত অবস্থানটা 5ই আগস্টের পরে বাংলাদেশের সরকার এবং আমরা কেউই নিতে পারিনি, গ্রহণ করতে পারিনি। আমরা কয়েকদিনের মধ্যে ভুলে গিয়েছি রক্তের সেই দাগের কথা, আমরা কয়েকদিনের মধ্যে ভুলে গিয়েছি 2000 মানুষের সেই জীবনের কথা, আমরা কয়েকদিনের মধ্যে ভুলে গিয়েছি আমার প্রায় হাজার হাজার 50,000-এর কাছাকাছি মানুষের হাত পা চক্ষু না থাকার সেই সকল কথা ভুলে গিয়েছি। আমরা একে অপরে ব্যস্ত হয়ে পড়েছি তর্কে বিতর্কে। আমরা আওয়ামী লীগের দুর্নীতি, আওয়ামী লীগের অসঙ্গতি, আওয়ামী লীগের সকল প্রকার অন্যায় অত্যাচারের কথা আমরা ভুলে গিয়েছি, জাতিকে জানাতে আমরা ভুলে গিয়েছি। আমরা জাতিকে জানাচ্ছি বিএনপির কি দোষ, জামাত শিবিরের কি দোষ, অন্য দলের কি দোষ, একে অপরের সকলে সবার দোষ নিয়ে রাস্তায় এমনভাবে নেমে পড়েছি, আওয়ামী লীগ মহা খুশি এবং তার পরিকল্পনাটাই আমরা মূলত বাস্তবায়ন করে দিচ্ছি। আওয়ামী লীগ এটাই চেয়েছে যে এত বড় খুন, এত বড় অন্যায়, এত বড় চুরি ডাকাতি, এই সব কিছু জাতির কাছ থেকে মুছে গিয়ে ওরা ওদেরকে নিয়ে ব্যস্ত থাকবে। সেই কর্মটি আজকের বাংলাদেশে সফলভাবে সম্পন্ন করতে পেরেছে এই আওয়ামী লীগ এবং বিদেশি সংস্থাগুলো। কিন্তু আমাদের হুঁশ ফেরেনি। এখন উপদেষ্টা বলছেন বাংলাদেশ এখন একটি যুদ্ধ অবস্থায় চলছে। এই কথার ভারত্ব, এই কথার শক্তি, এই কথার অবস্থান যদি আপনারা অনুধাবন করতে না পারেন, তাহলে বাংলাদেশের সামনের দিনগুলোতে যে কত কঠিন পরিস্থিতি হবে সেটা আমাদেরকে ভাবিয়ে তুলেছে। আমাদের দেশের আইন শৃঙ্খলা বিনষ্ট করার জন্য এই সরকার যদি আজকের কঠোরভাবে সেই 5 তারিখের পরে শুধুমাত্র আওয়ামী লীগকেই দমন করা নয়, বরং বিশৃঙ্খলা সৃষ্টিকারী যে কোনো ব্যক্তি, সে বিএনপির হোক, জামাতের হোক, অন্য দলের হোক, যে কোনো ডান বাম ছোট বড় যেই হোক না কেন, আইনের গতিতে আইন প্রয়োগ করে যদি তাদেরকে শায়েস্তা করে একদম ডাইরেক্ট, যেখানেই সন্ত্রাস, যেখানেই দুর্নীতি, যেখানেই অন্যায়, সাথে সাথে ডান্ডার বাড়ি, তাহলেই আজকের এই কঠিন পরিস্থিতি থেকে আমরা মুক্ত হতে পারতাম। কিন্তু আমার নিজের চোখের সামনে দেখছি যে কি কারণে, কিভাবে আমরা আইন শৃঙ্খলাকে অবনতির দিকে নিয়ে গিয়েছি এবং এখনো নিয়ে যাচ্ছি। আমি বারবার বলেছি, মুগুর যেখানে প্রয়োজন সেখানে মুগুরই দরকার। আওয়ামী লীগের সাথে কোনো কাগজপত্র নিয়ে লেখালেখি করে কোনো এগ্রিমেন্ট করে শান্তি আপনি বাংলাদেশে করতে পারবেন না। এক জায়গায় করবেন, আর এক জায়গায় অশান্তি। আজকের এক জায়গায় আইন প্রয়োগ করলেন, আর এক জায়গায় আর ঠান্ডা আছে, সেখানে অশান্তি শুরু হয়ে যাবে। আওয়ামী লীগ যেখানে নিজের অপরাধকে নিজেরা বুঝতে পেরে জাতির সামনে বলে দিয়েছিল যে আমরা ক্ষমতা থেকে চলে গেলে 5 থেকে 10 লক্ষ লোক একদিনে মারা যাবে, তাহলে বুঝতে পারেন যে বাংলাদেশে কি পরিমাণ তাদের সেই দুর্নীতি ছিল, কি পরিমাণ অন্যায় তারা করেছে। সেই অন্যায়টা নিজেরা অনুধাবন করতে পেরে তারা বলেছে এতগুলো মানুষ মারা যাবে। তাহলে বোঝেন যে আওয়ামী লীগ কত বড় অপরাধী ছিল। সেই অপরাধ বোধ থেকে তারা এই কথা বলেছিল। কিন্তু সারা বাংলাদেশে তাদের একটা মানুষকে অন্যায়ভাবে কোনো মানুষ কোনো জায়গায় এখন পর্যন্ত হত্যার শিকার করে নাই। এটা গণতন্ত্রের বিজয়, এটা মানুষের বিজয়। কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীকে ওই শব্দচয়ন থেকে শেখা উচিত যে আওয়ামী লীগ কি বলেছে। আমি বারবার বলেছিলাম যে সরকারের উচিত এমার্জেন্সি, রাষ্ট্রের টাকা আমার সবার আগে নিরাপত্তার জন্য ব্যবহার করব, কোনো উন্নয়নের প্রয়োজন নাই। এই মুহূর্তে সবার আগে প্রয়োজন হচ্ছে আমার এই বাংলাদেশের যে বিপ্লবীরা স্বাধীন করেছে দেশ, সেই স্বাধীন বিপ্লবী চেতনার লোকগুলোকে সরকারের পুলিশে নিয়োগ দিয়ে 2 লক্ষ লোক আমি টাকা দিয়ে নিয়োগ দিব, 6 মাসের মধ্যে ট্রেনিং করিয়ে শর্ট কোর্স দিয়ে তাদেরকে ঢুকাবো, সারা দেশ আপনার নিয়ন্ত্রণে চলে আসতো। এখন আপনি পথে ঘাটে সব জায়গায় আপনি
চিন্তিত হয়ে যাচ্ছেন কেন? কারণ আপনার লোকগুলোর সংখ্যা নেই। আজ সেই কঠিন পরিস্থিতি থেকে চতুর্দিকে শত্রু, রাজনীতিবিদের মধ্যে অনৈক্য, দেশের মধ্যে বিশৃঙ্খলা, বিদেশি ষড়যন্ত্র, শেখ হাসিনার ষড়যন্ত্র, পার্শ্ববর্তী দেশের ষড়যন্ত্র, এই সব কিছু একত্রে সামাল দেওয়ার পরিস্থিতি তো নেই। অবশেষে প্রমাণিত হলো বাংলাদেশের রাজনীতি নিয়ে সাংবাদিক ইলিয়াস পিনাকি ভট্টাচার্য জনগণের কাছে এই মুহূর্তে সবচেয়ে জনপ্রিয় ফিগারদের মধ্যে অন্যতম। জনগণের তাদের প্রতি ব্যাপক ইন্টারেস্ট এবং আগ্রহ রয়েছে, তারা সঠিক পথে আছে, এটা প্রমাণিত হলো। দর্শক, নানান জনের নানান মত, বিশেষ করে সেনাবাহিনী নিয়ে সাংবাদিক ইলিয়াস এবং পিনাকি ভট্টাচার্য, স্পেশালি পিনাকি ভট্টাচার্য যে কথাগুলো বলেন, সেনাবাহিনী কতিপয় কর্মকর্তাকে যেভাবে দোষী সাব্যস্ত করেন, এটা বিএনপিও মানতে পারছে না। বিএনপিও এখন সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের পক্ষে। ডক্টর ইউনূসকে তুচ্ছ-তাচ্ছিল্য করেন বা হুমকি ধামকি দেন, ধমক দেন, তাতে বিএনপি ধমক খেলেও সমস্যা নেই। তারা ওই ভারত সেনাবাহিনী এবং সেনাপ্রধান এবং বিএনপি এখন এক লাইনে আছে। যে যাই বলুক, একটা ঘটনা ঘটেছে, চমৎকার ঘটনা, যে ঘটনা প্রমাণ করে যে না, সাংবাদিক ইলিয়াস এবং পিনাকি ভট্টাচার্য সঠিক পথে আছে। আচ্ছা, একটা সহজ বিষয়, যে আওয়ামী লীগের সবচেয়ে বড় শত্রুকে এখন বাংলাদেশে প্রফেসর ইউনূস, এই সরকার, তারা এই সরকারকে অবৈধ সরকার বলে, জঙ্গিবাদী সরকার বলে, দখলদার সরকার বলে। এখন আওয়ামী লীগ যদি হঠাৎ করে এই সরকারকে সমর্থন করে যে না, এই সরকার ঠিক আছে, আমরা আস্থা রাখি, তাহলে আপনারা কি মনে করবেন? যে ঘটনা ঘটে গেছে, এই সরকারকে ভারত ম্যানেজ করে ফেলেছে। ডক্টর ইউনূস ভারতের সাথে কোনো গোপন চুক্তি করে ফেলেছেন, তিনি আওয়ামী লীগকে রিপ্যাট্রিয়েট করতে চান। এটাই তো, এটা তো যে কেউ বুঝে। এর মানে আওয়ামী লীগ যে জিনিসটা সমর্থন করবে ওইটা খারাপ, এটা বুঝতে রাজনীতি বিশ্লেষক হওয়ার দরকার হয় না। আওয়ামী লীগ যে জিনিসটা চাইবে বুঝতে হবে যে ওইটাই দেশের জন্য ক্ষতিকর, ওইটাই আওয়ামী লীগের জন্য ভালো, ওইটা ভারতের জন্য ভালো। আওয়ামী লীগ যা চাইবে সেটা দেশের জন্য মঙ্গলজনক হতে পারে না, তার মধ্যে ভেজাল আছে। তো দর্শক, আওয়ামী লীগের একটা নিউজ, আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজের একটা নিউজ দেখেন, এটা একটু বিশ্লেষণ করি। এখান থেকেই বুঝবেন যে ইলিয়াস এবং পিনাকি সঠিক পথে আছে। পিনাকি ইলিয়াসের আওয়ামী লীগের ফেসবুক পেজ প্রচার করছে, পিনাকি ইলিয়াসের কিছু ভুয়া সোর্স থেকে সেনাবাহিনী নিয়ে গুজব ছড়ানো হচ্ছে, সেখানে আওয়ামী লীগের নাম ব্যবহার করা হচ্ছে। এমনভাবে তারা এই কাজ করছে যাতে মনে হয় আওয়ামী লীগ থেকেই সেনাবাহিনী নিয়ে গুজবের উৎপত্তি। দেখেন, এর মানে কি? সেনাবাহিনী সম্পর্কে গুজব ছড়ানো হচ্ছে, সেনাপ্রধান ভালো, যা বলছে সব ঠিক। সেনাপ্রধানের উপরেই আওয়ামী লীগের এখন আস্থা। আওয়ামী লীগ চায় সেনাবাহিনী প্রধান পাওয়ার টেক ওভার করুক। আজকে বক্তিমা জারিছে জাতির উদ্দেশ্যে, এটা কালো শাড়ি পিন্দা, তোর বর তো আগেই মরিছে, তুই কালো শাড়ি পিন্দু সুখা, দেখে ভাবলাম যে তোর নাগর মরিছে, পরে দেখলাম না মরে নাই। তোর বক্তিমা সিনা ওকে অনেক গাল পাড়ার ইচ্ছা ছিল, পারবো না, কারণ উই একটা মেডিকেল মার্ভেল। কেন মেডিকেল মার্ভেল? মানে ডাক্তারি বিদ্যায় একটা বিষয়, কেন এটা পরে কমুনি। কেমন যাওরা দেখেন, কয় মাইয়াদের উপরে হামলা করছে নাকি আন্দোলনকারীরা। শোনেন, মেয়েদের হলে ছাত্রীদের উপর আক্রমণ করা হয়েছে এবং লাঞ্ছিত করা হচ্ছে। মানে ওই কভার চাচ্ছে যে ওর ছাত্রলীগের নেত্রী করে যে থেরাপি দিচ্ছে না আঙ্গেরে মাইয়ারা, সেটা তো থেরাপি তো দিচ্ছে মাইয়ারা, তাও তো মারেনি, কান ধরে উদ্বাস করেছে আর খুঁটিত বেঁধে দিচ্ছে। এডিটর সাহেব দেখান না? আর করেছে কি, ওই ইন্ডিয়ান তেল নাকি মাকে মাথা তোরা, তো চুল ধরে টেনা দেখিছে যে ক্যাঙ্কা শক্ত হয়েছে। আর তোর কুত্তারা তো হাঙ্গানে মাইয়াদের গায়ে হাত তুলিছে, শুধু হাত তোলে নাই, রক্তাক্ত করেছে। তো হাঙ্গানে মাইয়াদের হাতে তুলে দেবো, ওই বাহিনীর হাতে তুলে দেবো। এডিটর সাহেব দেখান কাদের কাদের আমরা চিহ্নিত করছি, এক এক করে দেখান। দেখেছেন? দেখেন, দেখেছেন? দেখেন, দেখেন, দেখেছেন? দেখেন, দেখেছেন? দেখেন, দেখেছেন? দেখেন।
চট্টগ্রামে নাকি ছাদ থেকে ফেলে দিছিল আন্দোলনকারীরা। চট্টগ্রামে সন্ত্রাসীরা বহুতল ভবনের ছাদ থেকে ছাত্রদের হত্যার উদ্দেশ্যে নির্মমভাবে নিচে ছুঁড়ে ফেলে দিয়েছে। ছাত্রলীগ ফেলে দিছে আন্দোলনকারীদেরকে। আর এই যে দেখেন নাম্বার প্লেট গাড়ি দিয়া চট্টগ্রামে অস্ত্র সাপ্লাই দিচ্ছে। গাড়িটা দেখেন। একটি গাড়ি মূলত বারবার এগিয়ে যাওয়ার চেষ্টা করছে এবং গাড়ি থেকে আমরা দেখছি ব্যাগ নামানো হচ্ছে, বেশ কিছু ব্যাগ এই গাড়ি থেকে নামানো হচ্ছে, এমনটি আমরা দেখছি। বেশ কয়েকটি ব্যাগ নামানো হয়েছে গাড়ি থেকে এবং এগুলো বিভিন্ন জন কাঁধে নিচ্ছেন, হেলমেট পরা বেশ কয়েকজন। উই আসলে মানুষ না, ওইটা ডাইনি, একটা রাক্ষসী। অ্যাম্বুলেন্সে নাকি হামলা চালিয়েছে। সাধারণ পথচারী, দোকানীদের আক্রমণ, এমনকি রোগীবাহী অ্যাম্বুলেন্স চলাচলে বাধা প্রদান করা হয়। তো দেখেন তো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কি কয় অ্যাম্বুলেন্সে কারা হামলা চালিয়েছে, কারা নির্দয়ভাবে ছাত্রদের উপর হামলা করছে। পুরো পুলিশ না শিক্ষার্থীদের সাথে ব্যবহার করছে সেটা মানুষের পর্যায়ে 71 সালে এই ব্যবহার হয়েছে আমরা জানি না। আমরা অসুস্থ শিক্ষার্থীদেরকে রেস্কিউ করতে পারছি না, রেস্কিউ করতে অ্যাম্বুলেন্স নিয়ে আমরা মুভ করতে পারছি না, পুলিশ অ্যাম্বুলেন্সে হামলা করছে। এটা হতে পারে না। আমি সারা দেশের মানুষকে আহ্বান জানাবো, দেখুন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কি হচ্ছে আমাদের ছেলেমেয়েদের উপরে, কি নারকীয় ভাবে আমাদের ছেলেমেয়েদের উপর হামলা হচ্ছে। আমাদের কিছু বলার নাই, আমরা সহ্য করতে পারছি না, নিতে পারছি না। আমরা কিছু লোক এখানে দাঁড়িয়ে আছেন, আমরা নিতে পারছি না। আমরা শিক্ষক, আমরা দলদাস না। বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে এইভাবে নির্মমভাবে হামলা হবে হাজার হাজার শিক্ষার্থীদের উপরে, এটা মেনে নেওয়া যায় না। এটা সভ্য দেশে হয়তো সভ্য সমাজ হতে পারে না। 100 জন শুটার আনিছিল ছাত্রলীগ জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে। ছাত্রলীগের পোলাপান আগেই প্রকাশ্যে গণহত্যার হুমকি দিছে। দেখেছেন কারা শিক্ষকদের উপর হামলা করেছে। তোর তো গোয়া দিয়া রক্ত পরে, তুই মুখে রক্ত উঠে মরবি, উল্টা দিক দিয়ে রক্ত উঠবি। দুনিয়াতে ওই মুজিবের ঔরসে জন্ম নিছে সত্য, কিন্তু মুজিবের মালের লগে কুত্তা, শুয়োর, শেয়াল, শকুন সবগুলোর মাল মিশে একটা বিচিত্র ককটেল বানানো হয়েছিল জন্ম দেওয়ার জন্য। তাছাড়া এমন একটা পিস দুনিয়াতে আপনি দুইটা খুঁজে পাবেন না। উই কয় যে উচ্চ আদালতের রায় হতাশ হবে না আন্দোলনকারীরা। শুনেন, সর্বোচ্চ আদালতের রায় আসা পর্যন্ত ধৈর্য ধরে অপেক্ষা করার জন্য আমি সকলকে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি, তাদের হতাশ হতে হবে না। তুই কেমনে জানলো কি রায় আসবে? শুনেন, আমার বিশ্বাস আমাদের ছাত্র সমাজ উচ্চ আদালত থেকে ন্যায় বিচারই পাবে। তার মানে ওই জানে কি রায় আসবে, কোটা থাকবে, হামলাকারীরা ছাড়া পাবে না। এখন কয় হতাশ হবে না। তো আদালতে যদি মীমাংসা হয় তাহলে কেমনে সে বলে কোটা থাকবে, তাই না? আর কেমনে বলে আন্দোলনকারীরা হতাশ হবে না? কোটা যদি থাকেই তাহলে 2018 সালে কেন বলছিল কোটা থাকবে না? এটার সাফাই আবার পরে নিজেই দিছিল, কইছিল যে আমি বিরক্ত হয়ে কইছিলাম কোটা থাকবে না। বিরক্ত হইয়া কোনো রাষ্ট্রীয় সিদ্ধান্ত নেওয়া যায় না, শপথ পাঠ করতে হয় যে অনুরাগ বা বিরাগের বশবর্তী হয়ে কোনো সিদ্ধান্ত নেব না। ওই কি দেশের রাজা যে বিরক্ত হয়ে সিদ্ধান্ত নেয়? এখন আদালতে এই রায় হয় স্থগিত করবে বা বাতিল করবে, তাহলে সমস্যা মিটবে না মিটবে না? কেন মিটবে না আসেন সেটা দেখি। কারণ ওই প্রশ্নপত্র দিয়ে দিবে পিএসসি সদস্য কারা, আওয়ামী লীগের লোকেরা। এই ইমাম বলেছিল না রিটেনে টেকো আমরা দেখবো। এই প্রশাসন দিয়াই তো পাতানো নির্বাচন করে, আমার কথা না। নিজে কি বলছে এই ইমাম দেখেন, কইছে আমি নিজে অনেক উপজেলায় গেছি, সেখানে আমাদের যারা ছিল মানে দলের ছাত্রলীগের তাদের সঙ্গে কথা বলে নির্বাচন করেছি, দেখছেন তারা আমাদের পাশে আছে, তারা বুক পেতে দিয়েছে। এটা তো হাসিনার নিজের পরিকল্পনা। দেখেন কি বলে, নেত্রীর সঙ্গে কথা হলে তিনি সবসময় বলেন কিভাবে আমাদের ছেলেদের জন্য ব্যবস্থা করা যায়। আপনার বা আমার ছেলে তো চাকরি হবে না, সরকারি চাকরি, পুলিশ ভেরিফিকেশন আটকাই দিবে শেষে। এই যে সাদ্দাম বলছিল না যারা কোটা আন্দোলন করছে তাদের কারো চাকরি হয় নাই, এইবারেও যারা করতেছে আন্দোলন আপনাদের তালিকা করে বাদ দিবে, পুলিশ ভেরিফিকেশনে বাদ দিবে, ফেল করাই দিবে। খাতা দেখে কারা? আচ্ছা এইবার আসেন, খাতা দেখার বাদ কথা বাদ দেন, ভাইবা নাই কারা, ওই তো বাদ দিয়ে দিবে। আচ্ছা এবার আসেন সরকারি চাকরির সংখ্যা দেখি, মোট কত সরকারি চাকরি? পিয়ন, দারোয়ান সব মিলে 15 লাখ সরকারি কর্মচারী। এই 15 লাখই হচ্ছে আওয়ামী লীগের লোকজন সবাই। এর 2-1 জন হয়তো এদিক সেদিক যাইতে পারে, এটা ব্যতিক্রম। প্রত্যেক বছর পিয়ন দারোয়ান সহ নিয়োগ হয় কত? 70,000। এই যে 70,000 দেখেন, মানে গত 5 বছরে যদি 3.5 লাখ নিয়োগ হয় তাহলে মানে 70,000 বছরে। তাহলে ধরেন মুক্তিযুদ্ধের পোষ্য কোটা যদি বাদ দেওয়া হয় তাহলে বাদ যাবে কত? 30%। তার মানে 21,000 চাকরির সুযোগ বাড়বে আপনাদের জন্য। এটা হাসিনার লাগবে তো, এই চাকরিটা হাসিনার লাগবে, সরকারি চাকরিটা কেন লাগবে সেটা তো দেখলেন, ওরা নির্বাচন করে দেয়। যাই হোক, এই 21,000 খুব বেশি চাকরি না, তাও ধরলাম যে পাইলেও এটা সরকারি চাকরিগুলো নিয়ে যাচ্ছে হাসিনার দলের লোক। এই যে পুলিশ মারতেছে সবগুলো তো ছাত্রলীগ। আর্মিতে প্রমোশন হয় না আওয়ামী লীগ পরিবারের না হইলে, কোটা তো একবার ব্যবহার করা হয় না, চাকরির সময় ব্যবহার করা হয়, প্রমোশনের সময় ব্যবহার করা হয়। তো সরকারি চাকরি নিয়ে গেল হাসিনা, আর বেসরকারি চাকরি কে নিল? মোদি।
সেগুলো তো আরো বেশি বেতনের চাকরি। $10 বিলিয়ন নিয়ে যায় প্রত্যেক বছর ইন্ডিয়ানরা। এই টাকায় মাসে গড়ে $1,000 বেতন যদি দেওয়া হয়, $1,000 মানে কত এখন আমি জানি না, 1,30,000 টাকার মতো হবে হয়তো মাসে। এরকম 1,30,000 টাকা বেতনের চাকরি আপনি কতগুলো পাইতেন জানেন? 8.5 লক্ষ চাকরি দেওয়া যেত, বাংলাদেশের কোনো বেকার থাকতো না। হিসাবটা দেখেন। কোটা শুধু মুক্তিযোদ্ধা কোটা না, ভারতের কোটাও তো আছে, তাই না? আছে না? ওই যে আওয়ামী লীগের মধ্যে ভারতের এমপি ক্যান্ডিডেট থাকে, যে শুনেন, শেখ হাসিনা বলো আমি শেখ হাসিনা প্রার্থী, এটা তোমাকে মনে রাখতে হবে, আমি ভারতের প্রার্থী, তোমাকে এটা মনে রাখতে হবে, আমি এখানে হারার জন্য আসিনি। তো এখন আমাদের করণীয় কি? এখন তো কাটালরানি তার বিডিআর, র্যাব, পুলিশ, ডিবি এই দিয়া হোস্টেলগুলো, হলগুলো ফাঁকা করে দিছে, তাই না? এই আন্দোলন এখন জনতার আন্দোলনের রূপ নিচ্ছে। দেখেন রিকশাওয়ালা ভয় ভেঙ্গা কি বলে, আমাদের মনে হয় এটা অযুক্তি না, কারণ মুক্তিযোদ্ধারা সন্তানরা চাকরি পাইছে, তার এখন নাতিরাও পাইতেছে, এটা তো সম্ভব না। কারণ আমার সন্তান কি করে খাবে? আগামীতে আমার সন্তান কি করবে? আমার সন্তানের তো প্রাপ্য আছে, মেধাবী যখন হবে তখন আমার সন্তানের তো একটা সরকারি চাকরিজীবী আশা থাকে। বা আমি যে রিক্সা চালায়া আমার সন্তানক এত কষ্ট করে মানুষ করে মেধাবী ছাত্র বানায়া যদি তার চাকরি না হয়, সেও যদি রিক্সা চালায়, তাহলে এই শিক্ষার কোনো প্রয়োজন নেই আমাদের দেশে। দেখেন শিশুরা যুক্ত হচ্ছে আন্দোলনে, বাসা থেকে পানির বোতল দিচ্ছে, দেখেন শিশুরা চকলেট দিচ্ছে। নারীরা, ছাত্ররা কিভাবে কমিটমেন্ট নিয়ে মাসে নামতেছে, কিভাবে আর্গু করতেছে, দেখেন নারীরা কিভাবে আর্গু করে। সবাই কোটার পুলিশ, সবাই কোটার পুলিশ। আমি আপনার বিশ্ববিদ্যালয়ে জানতে পারি আপনি কি বাবা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তেন? আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তেন ভাই? আমার দিকে তাকান ভাই, কত অফিসে আপনার লজ্জা লাগে না ভাই? ছেলেমেয়ের দিকে তাকান তো, কোনো লজ্জা লাগে না? কালকে খাইতে ভাই আপনার মাইন লাগাই, বুকে দিকে ধাক্কা লাগাই, বুঝে নেবো না আপনারা কি বড় মানে প্রত্যেকের নারীদের বাড়ি না, আমার পুরো মুখে দিচ্ছে আমার তুদের মধ্যে বাড়ি বাড়ি। আজকে আমি চাচ্ছি ঘরের কাছে সেরকম করে হাঁটা দিতে, এই জন্য নিয়ে বোতলে কি গুলো আসলে মরিচের গুঁড়া। বাবাকে বলে আসছি আজকে যদি মরে যায় আমার রাস্তা থেকে কেউ না তুলে। আমরা ঢাবি স্টুডেন্ট ভাবে মার খেয়েছি, আমাদের ভাইদের যেভাবে মেরেছে, আমি নিজেও ইনজুরিতে আছি। আমি তারপর আজকে আন্দোলনে আসছি, আমরা কিন্তু মানে দমে যাই না, এটা জাস্ট বোঝানোর জন্য যে ইনজুরি থেকে উঠে আসছি। দেখেন এলাকাবাসীর সাথে কিভাবে যুক্তি দিচ্ছে, বলতেছে আপনার সন্তানের ভবিষ্যৎ আমার হাতে। আপনার মেয়ে 10 বছর পর জব পাবে না, আপনি তখন কি বলবেন? বলেন, জবাব দেন। তাহলে আপনারা আমাকে দেখাচ্ছেন আপনার বাসা এখানে, কিন্তু আপনার বাসা এখানে, কিন্তু আপনার ছেলের ভবিষ্যৎ আমার কাছে। আমি হারলে আপনার ছেলের ভবিষ্যৎ হেরে যাবে। আপনি কেন আমাকে দেখাচ্ছেন আপনার বাসা এখানে? আপনি আমাকে সাহায্য করবেন। হ্যাঁ, আপাতত নিশ্চিত আপনার কষ্ট হচ্ছে, কিন্তু সামগ্রিক বিষয় পরিচালনা করলে আপনি যদি 10 বছর 100 বছরের কথা চিন্তা করেন, তাহলে আপনার পুরো পরিবারের দায়িত্ব আমার কাছে এখন। আপনার ভাইয়ের ছেলে, আপনার নিজের ছেলে, আপনার নিজের মেয়ে, আপনার আত্মীয় স্বজনের ছেলে মেয়ের দায়িত্ব আমার কাছে। আমি হেরে গেলে তারা হেরে যাবে, এটা মাথায় রাখেন। আপনার ছেলের বয়স এখন হয়তো 5, এখন হয়তো 10, কিন্তু সে আর 10 বছর পর তার বয়স 20 হবে, তখন সে ভার্সিটিতে চান্স পাবে না কোটার জন্য। তখন আপনি হাই হাই করবেন যে কি করলাম, আমার ছেলে কেন জব পায় না। বাবারা দেখেন কি হতাশার কথা বলতেছে। রাজাকার কথাটা শোনার পরে বলতেছে 7.5 কোটি মানুষ আমরা মুক্তিযুদ্ধ করে স্বাধীন করছি, রাজাকার কয় পার্সেন্ট ছিল? আমি বিবেরিয়া থেকে আসছি, আমি বিবেরিয়া যাবো, আমি বিবেরিয়া যাবো, তো গাড়ি বন্ধ। আমি তো এখন রাজাকারের সন্তান, আমি তো রাজাকার। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করছি, আমার মেয়ে বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করে, আমার ছেলে বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া, আমার ছেলে বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করে। 7.5 কোটি বাঙালি এই দেশে দেশ স্বাধীন করছে, 7.5 কোটি বাঙালি, 1% রাজাকার ছিল না। এখন আমরা কি করে সবাই রাজাকার হয়ে গেলাম এই দেশে? কি এটা কি আমরা কি মগের মূল্যকে বসবাস করি নাকি মানুষের দেশে বসবাস করি? আবার দেখেন বাবারা রাস্তায় নামছে, সব বাবাদের ডাকতেছে, দেখেন আমার সন্তান এখানে আছে, আমি আছি, আপনার বাবাদেরকে ডাকতেন, সন্তান আজকে থেকে এইভাবে রাস্তায় নেমে আসবেন, মুরব্বীরা রাস্তায় নেমে আসবেন, সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগ আর বাকশালীদের আপনাদের এলাকা থেকে উৎখাত করবেন, জয় বাংলা করে দেবেন। ঠিক যেভাবে শিক্ষা প্রতিষ্ঠান থেকে উৎখাত করা হয়েছে, ছাত্ররা যদি বিশ্ববিদ্যালয় থেকে নিজের শহরে বা গ্রামে ফিরে যান, সেইখানে প্রতিরোধ করে তুলবেন। আমরা আমাদের লড়াই জারি রাখবো রাস্তায়, অলিতে গলিতে, পাড়ায় মহল্লায়, গ্রামে শহরে, বন্দরে গঞ্জে, পাহাড়ে মাঠে খামারে। আমরা কখনো পরাজিত হব না। প্রত্যেক ঘর হয়ে উঠবে আমাদের দুর্গ, আর আমাদের পদযাত্রায় একের পর এক এলাকা আমরা শত্রুমুক্ত করব। বাংলাদেশের পবিত্র মাটি থেকে অভিশপ্ত আওয়ামী লীগের শেষ চিহ্ন মুছে ফেলবো। খেয়াল রাখবেন মুক্তাঞ্চলে যেন হাসিনার দল শুধু না, তার বাপের যেন কোনো চিহ্ন না থাকে। হাসিনার প্রভু মোদি যেন জানে কি বিপুল ঘৃণা হাসিনার প্রতি মানুষের। হাসিনারে যে সমস্ত পশ্চিমা শক্তি, আন্তর্জাতিক শক্তি তার সাথে কথা বলতে আসবে, এখানে সমর্থন করা তো দূরের কথা, তাদেরকে আমরা প্রশ্ন করব, হিটলারের সাথে কি আপনি ডিল করতেন? মুসোলিনির সাথে ডিল করতেন? কোন নৈতিকতা একজন ফ্যাসিস্টের সাথে আপনারা ডিল করেন? হাসিনা কি করতেছে, হাসিনার দলের লোকেরা কি করতেছে আপনারা দেখেন না? জানেন না? দেখতেছেন না বসে? এখন লজ্জা লাগে না আপনাদের? আপনাদের সাথে আগামীর বাংলাদেশ ডিল করবে? গতকালের ভিডিওতে আমি আহ্বান জানাইছিলাম মাদ্রাসার ছাত্রদের, হাটহাজারী মাদ্রাসার ছাত্ররা আন্দোলনে নামছে, দেখেন। শুক্রিয়া আমাদের ভাইদের। আমি রিকশাওয়ালাদের বলছিলাম
আপনারা তো দেখলেন কি নির্ভয়ে তারা কথা বলতেছে। আগামীকাল আপনারা আপনার শহরে রিকশা মিছিল করবেন, আধা ঘন্টার, ছাত্রদের সাথে সংহতি জানায়। গার্মেন্টস শ্রমিকদের আবারও আহ্বান জানাইবো, আপনারা আপনাদের দাবি নিয়ে মাঠে নামেন। আর একটা দলকে বলবো, বলা হয় নাই, আপনাদের অনেকেই আপনাদের সমস্ত সারা জীবনের সঞ্চয় নিয়ে শেয়ার মার্কেটে বিনিয়োগ করছিলেন, আর দরবেশ বাবা খাইয়া দিছে পুরাটা। নিজের সর্বস্ব হারানোর ওই বেদনা যদি মনে থাকে, আপনারাও নামেন মাঠে। আজকে হাসিনা বিজিবি নামাইছে, বাংলাদেশের অভিশপ্ত বাহিনী যারা বাংলাদেশের দেশপ্রেমিক সেনা অফিসারদেরকে মারছিল আর বাংলাদেশে ভারতের দাসত্ব শুরু করছিল তাদেরকে নামাইছে। পুরা পিলখানা তুলে ইন্ডিয়াতে পুশব্যাক করে দেব মোদির চালা। আপনারা বিজেপিকে দেখলেই বলবেন খুনি, জল্লাদ, অভিশপ্ত। দেখেন বিজেপি কিভাবে পিছু হটছে। স্যাংশন খাওয়া র্যাব নামাইছে, আর নামছে ভাতের হোটেলের হারুনে। হারুন না, তোর গোয়ার মধ্যে ইন্ডিয়ান মরিচ পটকা ঢুকায় ফুটাই দেবো, তোর ডিবি অফিস বুলডোজার দেয়া মাটির সাথে মিশাই দেবো। কইছি ব্যারাকে থাকবো, ব্যারাকে থাকবো, ব্যারাকের বাইরে এক পাও ফেলবো না। দেখেন ক্যাঙ্কা করে প্রতিরোধের মুখে পালায়। খালি সাহস কইরা রুখে দাঁড়াইতে পারলেই এরা ফুটবে। মনে সাহস রাখবেন আর চোখে রাখবেন প্রতিশোধের আগুন। মনে রাখবেন শৃঙ্খল ছাড়া আমাদের হারানোর কিছু নাই, কিন্তু আমরা অর্জন করতে পারবো বীরের জীবন। ওরা একবার আমাদের হটাবে, আমরা আবার সংগঠিত হয়ে তরঙ্গের পর তরঙ্গের মতো বারে বারে ঝাঁপায় পড়বো। প্রিয় দেশবাসী, শুরু থেকে শেষ পর্যন্ত যারা এই ভিডিওটি দেখেছেন সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এরকম নিউজ ভিডিও পেতে পছন্দ করেন তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা এখন এই ভিডিওটি শেয়ার করেননি, এই ভিডিওটি দ্রুত শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ।